গল্পের নাম শ্রেষ্ঠ সুন্দর, লেখিকা অজান্তা হই ছদ্মনাম। পর্ব ২০। ফুপির বাসায় তরির থাকার ঘর পরিবর্তন হয়েছে। প্রতিবার আসলে গেস্ট রুমে থাকা হতো, কিন্তু এবার তাকে নির্ঝরের নামে বরাদ্দকৃত রুমটাতে থাকতে বলা হয়েছে। আগে তার পরিচয় ফুপির ভাইয়ের মেয়ে ছিল, এখন এ বাড়ির বউ, ছোট বউ। দোতলা বাড়ির দক্ষিণ দিকের বেলকনি সহ রুমটা নির্ঝরের। তরি সেটা জানে। এবারের প্রতিটি ইট, বালি, সিমেন্টের কণা তার চেনা। ঘরে কোনায় কোনায় বইয়ের ভাঁজে লুকিয়ে থাকা তেলাপোকা থেকে শুরু করে সব চেনা। শুধু চেনা ছিল না নির্ঝর, এই মানুষটাকে ভালো মতো আবিষ্কার করার আগেই তার সাথে জীবন জুড়ে গেল। বাবা মা সহ সবার সাথে কথা বলে ঘণ্টাখানেক পর ভেড়ানোর দরজা ঠেলে তরি নির্ঝর রুমে ঢুকলো। তরি আসবে বলে রুমটা আগে থেকে গুছিয়ে রাখা হয়েছে। ফুলোর সহ ঝকঝকে তকতকে প্রতিটি জিনিস। বিছানায় এক রঙা সবুজ চাদর বিছানো। মনে হচ্ছে পুরো প্রকৃতি বিছানায় ঠেলে রেখেছে। একটা হাই তুলে তরু বিছানায় দিকে যেতে মাঝপথে থেমে পড়ল। নির্ঝর নিচ থেকে বারবার বলে দিয়েছে ঘুমিয়ে যেন না পড়ে, আগে শাওয়ার নিতে হবে। থমথমে মুখে সে ড্রেসিং টেবিলের পাশ থেকে লাগেজ টেনে খুলে ড্রেস বের করলো। তাড়াহুড়ো করে ওয়াশরুমে ঢুকে গেল। খুব দ্রুত শাওয়ার শেষ করে ঘুমাতে হবে। নির্ঝর রুমে ঢোকার ৭ মিনিটের মাথায় খট করে ওয়াশরুমের দরজা খুলে গেল। না চাইতেও মাথা উঁচু করে সে তরির দিকে তাকালো। তরি 3 পিস পরেছে, ঢিলে ঢালা জামা কাপড় চুলের পানিতে ভিজে একাকার। সে দ্রুত চোখ সরিয়ে নিল। ছোট্ট টেবিলটার দিকে ইশারা করে বলল, খাবার উপরে নিয়ে এসেছি, খেয়ে নাও। তরি ছোট করে বলল, খাবো না আমি, মাথা ব্যথা। মাথা ব্যথার সাথে খাবার কি সম্পর্ক? অল্প একটু খেয়ে মেডিসিন খাও। তরি কোনো উত্তর দিল না। ভেজা টাওয়ালটা বিছানার এক পাশে রেখে আর এক পাশে গিয়ে শুয়ে পড়ল। নির্ঝর জানালার পাশে চেয়ারে বসেছিল। তরিকে না খেয়ে শুয়ে পড়তে দেখে উঠে গেল। খাবারের প্লেটটা হাতে নিয়ে বিছানার উপর রাখলো। কিছুটা হুকুমের স্বরে বলল, তরি উঠে পড়ো তো, আমি খাইয়ে দিচ্ছি। তরি চোখ না খুললেও বুকের ভিতর তোলপাড় সৃষ্টি হলো। আজ পর্যন্ত নির্ঝর তার অনেক যত্নাদি নিয়েছে, জোরপূর্বক ফলমূল মুখে তুলে দিয়েছে, কিন্তু কখনো প্লেটে করে ভাত মাংস তুলে খাওয়ায়নি। এটা তাকে করতে হয়। প্রায়ই নানা রকম অজুহাত দেখিয়ে নির্ঝর তার হাত দিয়ে খেয়ে নেয়। আজ সে বেশ অবাক হলো। নির্ঝরের হাতে খাবার খাওয়ার লোভ জাগলো। তবে খুব তাড়াতাড়ি সে নিজের মনকে নিয়ন্ত্রণ নিয়ে এলো। নির্ঝর গাড়িতে তাকে যে হারে ধমক দিয়েছে, এরপর তার হাত থেকে খাওয়া মানে হার মেনে নেওয়া। তরিকে নীরব দেখে নির্ঝর আরও দুবার ডাকলো। উত্তর না পেয়ে তরির হাত ধরে টেনে তুলল। খাটে বালিশ রেখে তাতে হেলান দিয়ে বসিয়ে দিল। তরি বিরক্তি নিয়ে বলল, এমন করছেন কেন? মানুষ মনে হয় না আমাকে? একদমই মনে হয় না। এবার লক্ষ্মীমের মতো বড় করে হা করো তো। খাবো না আপনার হাত থেকে। হাও ফানি, সব দোষ আমার হাতের তো। এই হাত রাখবো না আমি। তোমার খাওয়া শেষ হলে কেটে ফেলবো। নাও হা করো। তরি হাল ছেড়ে দিল। নির্ঝর তাকে খাইয়ে ছাড়বে এটুকু সে চিনে মানুষটাকে। দ্বিরুক্তি না করে হা করলো। প্রচণ্ড মাথা ব্যথা করছে, চোখ ভেঙে ঘুম পাচ্ছে। সে চোখ বন্ধ করে কয়েক লোকমা খেলো। একটু পর হাত উঁচু করে ভাত ছাড়লো। নির্ঝর আর জোর করলো না। একটা ট্যাবলেট খুলে পানির গ্লাস বাড়িয়ে দিল। তরি এটার অপেক্ষায় ছিল। চুপচাপ ওষুধ কিলে সে গুটি মেরে শুয়ে পড়ল। পেটের কাছে চাদরটা গলা পর্যন্ত টেনে দিল। মাথার যন্ত্রণা কমে বেড়ে চলেছে। মনে মনে আল্লাহকে ডাকলো সে। উচ্ছিষ্ট খাবারের প্লেটটা নির্ঝর সরিয়ে রাখলো। সে ইতিমধ্যে খেয়ে ফেলেছে। তরির বাবা মায়ের সাথে একত্রে খেতে হয়েছে তাকে। একটু পর নিজের শুকনো তাওয়ালটা নিয়ে তরির পাশে বসে পড়ল। ভেজা চুল নিয়ে মেয়েটা শুয়ে পড়েছে। পরীক্ষার আগে অসুস্থ হলে ভয়ানক বিপদ হবে। সে আলতো হাতে ভেজা চুলগুলো মুছে দিতে থাকলো। তরি লাল চোখে একবার নির্ঝরের দিকে তাকাতে নির্ঝর চোখের ইশারায় ঘুমিয়ে পড়তে বলল। তরি সঙ্গে সঙ্গে চোখ বন্ধ করলো। চুলগুলো ভালো মতো মুছে দিয়ে সে তরির কপালে হাত রাখলো। গা হালকা গরম। এতটুকু শরীরে জ্বর টর এলে সহ্য করবে কীভাবে? অবশ্য মেডিসিন খাইয়ে দিয়েছে। সে আপাতত কপাল সহ মাথায় হালকা করে ম্যাসেজ করা শুরু করলো, মাথা ব্যথাকে গুড বাই জানানোর জন্য। বেলকনিতে হেঁটে হেঁটে পড়া মুখস্থ করেছে তরি। বিড়বিড় করে মুখ নেড়ে লাইনগুলো মনে রাখার আপ্রাণ চেষ্টা করছে। হঠাৎ করে ঝিরিঝিরি বাতাসের ঝাপটা এসে পরশ ছুঁয়ে দিল।
পায়চারি থামিয়ে সে দাঁড়িয়ে পড়ল। 2 পা এগিয়ে গ্রিলে হাত রেখে মৃদু হাসল। এখন রাত। গ্রিলের ওপাশে যতদূর চোখ যায় অন্ধকার আর অন্ধকার। বেশ খানিকটা দূরত্ব রেখে একটা করে বাড়ি, সব বাড়িতে আলো নিভে গেছে। সবাই গভীর ঘুমে, অথচ সে দেখেছে ঢাকা শহর রাত 11টায় সবেমাত্র দিন শুরু হয়। লোকজনে আনাগোনা বেড়ে যায়। তরি মুখ ঘুরিয়ে তাকালো। রুমের ভিতর থেকে নির্ঝর ডাকছে। এতক্ষণ সে রুমে ছিল না, নিচের ড্রয়িং রুমে দেখে এসেছিল। বিকেলে খাবারটা নির্ঝর তাকে জোর করে খাইয়েছিল, কিন্তু রাত্রে খাবার সে নিচে সবার সাথে একত্রে খেয়েছে। তরি, কোথায় আছো? তরি আর দেরি করলো না, বেলকনি থেকে রুমে ঢুকলো। হাতের বইটা টেবিলের উপর রেখে বলল, এই তো। নির্ঝর একবার আপাতমস্তক পরখ করলো তরির। এখন খানিকটা সুস্থ মনে হচ্ছে। বিকেলবেলা তো ভয় পাইয়ে দিয়েছিল। সে বিছানায় এক কোণে বসে বলল, পড়াশোনা কতদূর? পরীক্ষার হল অবধি আগে পৌঁছায়, প্রশ্ন হাতে পাই, তারপর বোঝা যাবে পড়াশোনা কতদূর করেছে। হাও ফানি। তরি বিড়বিড় করে বলল, হাও বজ্জাত। কিছু বললে? না। গুড। এখন বলো, চা কফি কিছু খাবে? না, আমি ঘুমিয়ে পড়বো আজ। এত তাড়াতাড়ি বলতে নিয়েও নির্ঝর থেমে গেল। আজ জার্নি করে এসেছে, লম্বা দূরত্বের জার্নি, দ্রুত ঘুমিয়ে পড়া দরকার। সে উঠে বিছানার চাদর ঠিকঠাক করলো, বালিশ সোজা করে একপাশে জায়গা করে দিল। বিছানা ছেড়ে বলল, ঠিক আছে, এবার ঘুমিয়ে যাও, আমি তো এখানে ঘুমাবো না। তরি নির্বিকার উত্তর। নির্ঝরের হাত থেমে গেল। সোজা হয়ে ভ্রুযুগল কুঁচকে তরির দিকে তাকালো। চন্দিয়ান দৃষ্টিতে বলল, এখানে ঘুমাবে না মানে? কোথায় ঘুমাবে তাহলে? মায়ের সাথে ঘুমাবো আজ। নির্ঝরের বুকের ভিতর অজানা আতঙ্ক কেঁপে উঠল। চোখে মুখে এসে ভর করলো দুশ্চিন্তার চাপ। প্রবল দুঃখবোধে জর্জরিত হয়ে গেল। সর্বনাশ, তরির সাথে না ঘুমালে তো তার ঘুম হবে না। এটা অবশ্য ঠিক যে সে তরির সাথে লেপ্টে ঘুমায় না, বা তাকে জড়িয়ে ধরে ঘুমায় না। কিন্তু গত মাসগুলোতে তরি আর তার মাঝে এক হাত দূরত্ব বজায় রেখে ঘুমিয়ে অভ্যেস হয়েছে। ঘুমের ঘরে একটু একটু হাতে হাত রেখেছে। প্রায় প্রতিদিন মাঝরাতে ঘুম ভেঙে গেলে তরির মুখ আবিষ্কার করে জাগ্রত হতে। তরিকে এক হাত দূরে রেখেও খুব নিকটে অনুভব করত, নিজের খুব কাছে তার অস্তিত্ব অনুভব করত। তরি তার পাশে আছে এটা ভেবেই প্রশান্তিতে বুক ভরে উঠত। সেই তরির সাথে এক বিছানায় না ঘুমালে ঘুম হবে কি করে? সে এগিয়ে এসে তরির নিকটে দাঁড়ালো। বিস্ফোরিত নয়নে বলল, অসম্ভব। তরি ভ্রু কুঁচকে বলল, কি অসম্ভব? মায়ের সাথে ঘুমাবে মানে? তাহলে আমি কি করব? প্রতিদিন যা করেন তাই করবেন। নাক ডেকে বেহুশ হয়ে ঘুমিয়ে পড়ে থাকবেন। কানের কাছে কেউ চিল্লাপাল্লা করে কিছু বললেও তার কিছু আপনার মস্তিষ্কে ঢুকবে না। তবে প্রতিদিন যা করি সেসব করার জন্যই তোমাকে পাশে প্রয়োজন আমার। প্রশান্তিতে ঘুম। নিজের কথা তরি বোধগম্য হলো না। সে একটু হাই তুলে টেবিলের বইটা হাতে তুলে নিল। ঘুম জড়ানো কণ্ঠে বলল, আমি আসছি। সে হাঁটা শুরু করলো। কয়েক পা এগোতে নির্ঝর তার হাত ধরে টেনে ধরল। অনুরোধের স্বরে বলল, এখানে ঘুমাও না প্লিজ। আসলে আমার এই রুম নিয়ে একটা ভুতুড়ে কাহিনী আছে। প্রায় আমার মৃত দাদুকে হাঁটতে দেখি, সেজন্য কিঞ্চিত চিন্তিত। নিজের খাপ ছাড়া মিথ্যে ধরতে তরির 2 সেকেন্ড সময় লাগলো না। দ্বিতীয়বারের মতো হাই তুলে বলল, আমি অলৌকিক কর্মকাণ্ডে ভীষণ ভয় পাই। আমার বাবার থেকে ভূতকে বেশি ভয় পাই। আমি এখানে ঘুমাচ্ছি না। নিজের রাগ তরতর করে বেড়ে গেল। এই মেয়ে অনুরোধ রাখার মতো মানুষ না। তরি হাতটা ছাড়াতে চাইলে সে আরও কঠোর হাতে চেপে ধরল। তরি সঙ্গে সঙ্গে মৃদু স্বরে আর্তনাদ করে উঠল। নিজের তার তক্কা না করে শক্ত গলায় বলল, রুমের বাইরে এক পা রাখতে পারবে না, এখানেই ঘুমাবে তিনি। তরি কিছু বলার চেষ্টা করলো, তার আগেই দরজার বাইরে মিলিত পদধ্বনির আওয়াজগুলো নির্ঝর। তরি হাত ছেড়ে একটু দূরে গিয়ে দাঁড়ালো। নির্ঝর ভাইয়া। অল্প বয়সী একটা ছেলে ঝনঝনে কণ্ঠে ডাক দিল। নির্ঝর স্মিত হেসে হাত নেড়ে কাছে ডাকলো। তরি একমাত্র ভাই তাপসী। বয়সের তুলনায় পড়াশোনায় বেশ এগিয়ে গেছে। 7ম শ্রেণীতে পড়ে। অবশ্যই পড়াশোনায় তরির থেকে ভালো। তাপসী এগিয়ে এসে বলল, তরি আপুকে মা ডাকছে, মা আজ আপুর সাথে ঘুমাবে। নির্ঝরের মুখে অসহায়ত্ব ফুটে উঠল। তরি মুচকে এসে বলল, আমি বরং যাই। তাপসী, তুই তোর নির্ঝর ভাইয়ের সাথে ঘুমা আজ। তরি ধূপধাপ পা ফেলে চলে গেল। নির্ঝর পরপর কয়েকটা দীর্ঘশ্বাস লুকিয়ে বিছানায় গিয়ে বসলো। তাপসী তার পাশে বসে পড়তে এসে আহত স্বরে বলল, ব্রো, সিগারেটের ব্যবস্থা করতে পারবে? কি ভাইয়া, আপনি সিগারেট খান?
নির্ঝরে হুঁশ পেল, জোরপূর্বক মুখে হাসি টেনে তাপসির মাথায় একটা গাঁটটা মারল। সুর টেনে বলল, হাও ফানি, আমি সিগারেট জীবনে স্পর্শ করিনি। আসলে তোমায় ছোটোখাটো একটা ম্যাজিক দেখাতে চাইলাম। তুমি জানো না যে আমি ম্যাজিক পারি? হরেক রকমের ম্যাজিক। এই ধরো অদৃশ্য হয়ে যেতে পারি। তাপসি ফিক করে হেসে দিল। নিজর দু সুর পাল্টে সিরিয়াস ভঙ্গিতে বলল, মজার বিষয় না এটা ব্রো। অদৃশ্য হতে পারি না এটা ঠিক, তবে ম্যাজিক পারি আমি। এই ধরো হাতের তালুতে অনেক বড় বড় জিনিস লুকিয়ে ফেলতে পারি। তারপরে একটা সাদা রুমাল দিয়ে সিগারেট ঢেকে দিবে তুমি। একটু পর রুমাল সরিয়ে দেখবে সেটা গোলাপ হয়ে গেছে, টকটকে লাল গোলাপ। তারপরে আগ্রহ দেখালো ম্যাজিক দেখার। সে এক দৌড়ে রুম থেকে বের হলো। মিনিট পাঁচেক নির্ঝর হাঁসফাঁস করলো। আজ যে তরির বিরহে প্রচণ্ড দুঃখের গান শুনবে আর সারা রাত সিগারেটের ধোঁয়া ছাড়বে, তার ভাবনার মাঝে তাপসি একদম নতুন এবং প্যাকেট গোল্ড লিপ সিগারেট হাতে হাজির হলো। ভোরবেলা নামাজ শেষ করে তরি পড়তে বসলো। পড়ার মাঝখানে নোট প্রয়োজন পড়তে সে মায়ের পাশ থেকে উঠে পড়লো। এবারে কেউ এখনও ঘুম থেকে ওঠেনি। সে সাবধানে সিঁড়ি মারিয়ে নির্ঝরের রুমের দিকে গেল। নির্ঝরের রুমের দরজা ভেড়ানো ছিল, হালকা একটু ধাক্কা দিতে সেটা খুলে গেল। রুমের ভিতর ঢুকতে তরি বড়সড় ধাক্কা গেল। সমস্ত ফ্লোর জুড়ে কাপড় চোপড় ছড়িয়ে ছিটে আছে। বিছানার চাদর বালিশ সব ফ্লোরে বিছানা। ঘর জুড়ে সিগারেটের গন্ধ, এখানে সেখানে সিগারেটের টুকরো আর ছাই পড়ে আছে। আর সেসবের মাঝে নির্ঝর হাত পা ছড়িয়ে ফ্লোরে বসে আছে, মাথাটা খাটের সাথে হেলানো। তরি এগিয়ে গিয়ে মুখে হাত রেখে বলল, এসব কি? রুমের এই অবস্থা কেন? নির্ঝর জাগ্রত ছিল, তরি কণ্ঠ পেয়ে মুখে হাসি ফুটে উঠল। মাথার চুল এলোমেলো, তার চোখ দুটো টকটকে লাল, চোখের নিচে কালি, পুরো দমস্ত বিধ্বস্ত চেহারা। যে কেউ দেখে মনে করবে রাত জেগে পড়াশোনা করেছে। সে ভারী মাথাটা খাট থেকে সোজা হয়ে করে বলল, তরি তুমি এসেছো? দেখো রুমের কি অবস্থা করেছো দাদু। কাল রাতে এসেছিলাম, তোমার লাগেজ থেকে সব কাপড় চোপড় বের করে ফ্লোরে ছড়িয়ে ছিটিয়ে রেখেছে। বুদ্ধি করে আমার লাগেজে হাত দেয়নি। আপনার দাদু মহিলা মানুষের রাতে সিগারেটও খেয়েছে। সিগারেট দাদুর ভীষণ পছন্দের।